এবার নিউজ 18 প্রাইমে যে খবরে নজর, অবশ্যই দেশের ইতিহাসে প্রথমবার সুপ্রিম কোর্টে প্রথমবার সওয়াল কোনো মুখ্যমন্ত্রীর এসআইআর এর সংঘাতের আবহ। সুপ্রিম কোর্টে মামলা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, নিজের করা মামলায় নিজেই সওয়াল করলেন। এর আগে কোনো মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে সওয়াল করেননি। মমতাই প্রথম মুখ্যমন্ত্রী যিনি সুপ্রিম কোর্টে সওয়াল করলেন। আমার কাছে রাজনৈতিক কর্মী হিসেবে এবং আইনজীবী হিসেবে একটা ঐতিহাসিক দিন। আমার জানা নেই যে অন্য কোনো রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী কখনো নিজে আদালতের সামনে দাঁড়িয়ে মানুষের জন্য হয়ে সওয়াল করেছেন। তিনি নিজে মামলা দাখিল করেছেন, তার মামলা তিনি নিজে সওয়াল করেছেন, কোর্ট তাকে শুনেছেন। সারা বাংলার মানুষের কাছে ঐতিহাসিক দিন। এইভাবে লড়াই কেউ করেনি আজ অব্দি। কোনো রাজনৈতিক নেতাকে গ্রাসরুট থেকে শুরু করে অ্যাপেক্স কোর্ট পর্যন্ত এসে লড়াই করা মানুষের হয়ে আমি অন্তত দেখিনি। হ্যাঁ, আমরা খুবই আনন্দিত। মানুষ একটা আশ্রয় চায়, আর যিনি আশ্রয়দাতা হন তাকে মানুষ আঁকড়ে থাকে। মমতা ব্যানার্জি সেই মানুষ যাকে বাংলার মানুষ আঁকড়ে রেখেছে, এই কারণেই আঁকড়ে রেখেছে। এই এসআইআর অস্ত্রে দিল্লিতে এবার ত্রিমুখী লড়াই। দেখুন, রাজধানীর মাটিতে ত্রিমুখী লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির রাজপথ, তারপর কমিশন, তারপর সুপ্রিম কোর্ট, নিজেই সওয়াল করলেন মুখ্যমন্ত্রী। এসআইআর এর প্রতিবাদে দিল্লিতে ত্রিমুখী লড়াই মমতার, এবং যেই সময় লড়াইটা তিনি করছেন সেই সময়টাও ভীষণ ইম্পর্টেন্ট। সামনেই বঙ্গে বিধানসভা নির্বাচন। কথা বলবো, প্রতিনিধি আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, গত পরশু মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গভবনের সামনে থেকে যে কথা বলেছিলেন, পারলে আমি একাই লড়বো, এই কথাটা যখন তিনি বলছেন তার আগে আমরা দেখেছি ওমর আব্দুল্লাহ বলেছেন যে হ্যাঁ, এভাবে লড়াই বিজেপির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারে। অখিলেশ যাদবও একই কথা বলেছিলেন। দেখো, এই যে ত্রিমুখী লড়াইয়ের কথা আমরা বলছি, সেই বিরোধিতার মুখটা মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করছে। এবং প্রথমত হচ্ছে যে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গেলে তৃণমূল কংগ্রেসও খুব ভালোভাবে জানে যে তারা যে ধরনের লড়াইটা চালিয়ে যেতে চায়, সেই লড়াইয়ের ক্ষেত্রে বাকি কতগুলি রাজনৈতিক দলের সহযোগিতা বিভিন্ন সময় প্রয়োজনীয় হতে পারে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রাজনৈতিক প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের মতো একটি রাজ্যে যে ধরনের সংগঠন তৃণমূল কংগ্রেস পরিচালিত করে, সেই ধরনের সংগঠনকে সামনে রেখেই তারা নির্বাচনে ভালো ফল করতে চায়। কিন্তু জাতীয় স্তরের রাজনীতিতে মোদী বিরোধিতার ক্ষেত্রে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম এ কারণেই বারবার ধরে উঠে আসে, তার কারণ তিনি বিকল্প একজন শক্তি হিসেবে থাকেন। 2024 লোকসভা নির্বাচনের আগে থেকে যে ইঙ্গিতটা পাওয়া যাচ্ছিল যে বিজেপি বিরোধিতার ক্ষেত্রে অনেক রাজনৈতিক দল রয়েছে, সেই রাজনৈতিক দলের মধ্যে কেউ কংগ্রেসকে সহজ কথা গ্রহণ করতে চাইতো না। এবং পরবর্তী সময় বিভিন্ন রাজ্যগুলোতে নির্বাচনী ফলাফল, বিহার হোক, হরিয়ানা হোক, মহারাষ্ট্র হোক, তাতে কংগ্রেসের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়েও বারবার ধরে প্রশ্ন উঠতে শুরু করে। আমরা যদি দেখি তাহলে হচ্ছে সমাজবাদী পার্টি, অখিলেশ, অন্যদিকে হচ্ছে আরজেডি, অন্যদিকে হচ্ছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, উদ্ধবের অংশ, শরদ পাওয়ারের গোষ্ঠী, তারা বরাবর চেয়েছিলেন যে এমন একজন কোনো নেতৃত্ব দিয়েছে যিনি সরাসরি মোদী অমিত শাহর বিরুদ্ধে মুখ খুলবেন এবং একই সঙ্গে জোরদার আন্দোলনকে রাজনৈতিকভাবে সংগঠিত করে উঠতে পারবেন। সেদিক থেকে দেখতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় অন্যতম। ফলে গত 3 দিন ধরে দিল্লিতে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে তিনি যেমন এসআইআর ইস্যু নিয়ে কেন আন্দোলন করাটা জরুরি এবং সেই আন্দোলন করতে গিয়ে বাকি রাজ্যে বাকি বিরোধীরা কেন ব্যর্থ হয়েছে এবং তিনি কিভাবে আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে পেরেছেন, তার একটা বহিঃপ্রকাশ তিনি দেখিয়ে এসছেন। দ্বিতীয়ত হচ্ছে যে আজকে যে তিনি আইনি লড়াইটা যে ছবি উঠে আসলো, তাতেও তৃণমূল কংগ্রেস বুঝিয়ে দিতে চাইলো যে কোনো একটি সাধারণ মানুষের অধিকারে হস্তক্ষেপ করলে আইনি লড়াইয়ের রাস্তা খোলা থাকে। কিন্তু সেই আইনি লড়াইকে সর্বোচ্চ আদালতে সর্বোচ্চ লড়াইয়ের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এমন একজন ব্যক্তিকে দরকার যিনি নেতৃত্ব দিতে পারবেন। সেই নেতৃত্ব দেওয়ার জায়গাতেই যে তৃণমূল কংগ্রেস রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, সেটা আজকে বুঝিয়ে দেওয়া হয়েছে। আর বাকি রইল হচ্ছে সংখ্যা তত্ত্বের বিচারে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সহযোগী বিভিন্ন রাজনৈতিক দলগুলো রয়েছে, যাদের সঙ্গে ইতিমধ্যে তারা তাদের যে আলোচনা কার্যত শুরু করতে চলেছে, এমন একটা ইঙ্গিত পাওয়া গিয়েছে।